যে তারেক রহমান যে শহীদ মিনারে ফুল দিলেন, তিনি সেখানে মোনাজাত দোয়া মাহফিল করলেন, সেটি এইবার প্রথমবারের মতো এমন একটি ঘটনা ঘটালো। এটি যদি তারা আগামী বছরও করতে থাকে এবং রাষ্ট্রীয় আচারে পরিণত করে, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? বুঝতে পেরেছি। সেটা হলো যে এটা ইস্যুটা হলো ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল 4টি স্তম্ভের, আদর্শিক স্তম্ভের উপরে। তার ভিতরে এই কি বলে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, এবং সেখানে যে অনুষ্ঠানে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে বাকি ধর্মের যে ধর্মগ্রন্থ সেখান থেকে পালন করা হবে, এইটাই নীতি। এটা আওয়ামী লীগ আমলে এবং মুক্তিযুদ্ধের সময়ে এগুলো প্র্যাকটিস করা হতো। এখন যে ঘটনাগুলোর কথা আপনি উল্লেখ করলেন, মর্নিং শোজ দ্য ডে যদি বিশ্বাস নাও করি, কিন্তু আমি তো তাদের ট্র্যাক রেকর্ড জানি। বিএনপি ট্র্যাক রেকর্ড বলে তারা কখনো 100% মুক্তিযুদ্ধের যে অন্যতম চেতনা, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, সেটাই বিশ্বাস করে না। যেমন ধরুন, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এবং জিয়াউর রহমান তাদের যে দলের প্রতিষ্ঠাতা, সে জয় বাংলা স্লোগান দিয়েছে। কিন্তু ক্ষমতায় এসে জিয়াউর রহমান কি করলো? বাংলাদেশ জিন্দাবাদ। আমরা কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে আমরা বলতাম বাংলাদেশ, সেখান থেকে সরে এসে বিএনপি শুরু করলো বাংলাদেশে সেই রেডিও বাংলাদেশ ইত্যাদি। তো এগুলো হলো সিম্বলিক। কিন্তু আমার সুযোগ হয়েছিল আজকের দিনে দুটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। সেটা হলো জিয়াউর রহমানের সাথে আমার মুক্তিযুদ্ধের সময় কামালপুর সীমান্ত ঘাটির অপোজিটে তুরাতে বা মেঘালয়ে যখন জেট ফোর্স প্রথম আক্রমণ করে, সেদিন জিয়াউর রহমান এবং আমি একই টেন্টে ছিলাম। তারপরে আজকে 21শে ফেব্রুয়ারি আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই ভাষা আন্দোলনের অন্যতম যে সৈনিক ডক্টর জসিমউদ্দিন আহমেদ, বোধহয় খুব সম্ভব নাম, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি 21শে পদকও পেয়েছেন, এবং আমি আমেরিকা তাকে ইনভাইট করে নিউ ইয়র্কে তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। তার প্রতি শ্রদ্ধা জানাই, এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তার সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার প্রশ্নের আমি জবাব দিচ্ছি। সেটা হলো যে আমি ট্র্যাক রেকর্ডের কথা যে বলছিলাম, এই বিএনপি কে আমি একটু ইঙ্গিত দিলাম যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার হয়েও সে ক্ষমতায় এসে যা করেছে সেটা কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার থেকে সরে যাওয়া। যেমন তিনি গোলাম আজমকে বাংলাদেশে আনার সুযোগ করে দিয়েছেন। জিয়াউর রহমান বগুড়ার যে আলিম, যে মুক্তিযুদ্ধ বিরোধী, যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে বগুড়ার স্কোয়ারে ঝুলিয়ে রেখেছিল, তাকে মন্ত্রী করা হয়েছে, আরো অনেক কিছু। তারপরে তার স্ত্রী যখন ক্ষমতায় আসলো, সে এসে কি করেছে? এই জামাত নিয়ে আপনি আলোচনা করছেন, আমরা আলোচনা করছি, সেই জামাতের সাথে অফিসিয়ালি কোয়ালিশন গঠন করে ক্ষমতায় ছিল, এবং সেই ক্ষমতায় তাদের শাসনামলে কি হয়েছে আমরা সবই জানি। এই তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবন প্রতিষ্ঠিত হয়েছিল। এই খালেদা জিয়া বিএনপির আমলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। এদের শাসন আমলে 21 অগাস্টের গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার উপরে। তো এগুলো তো ট্র্যাক রেকর্ড। মর্নিং শোজ দ্য ডেজ আপনি বলছেন, এটা ঠিক না, কিন্তু আমরা তো ট্র্যাক রেকর্ডে দেখতে পাচ্ছি। তো এখন তিনি কেন ক্ষমতায়? সেটা হলো, আমরা সবাই জানি, আপনি উল্লেখ করেছেন যে জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশের স্টেক হোল্ডার আর বাংলাদেশের হাতে নেই। আমার বিদেশিরা আমাদের স্টেক হোল্ডার, ভারত, আমেরিকা, পাকিস্তান, বার্মা, আরো অনেক দেশ। তো এই অবস্থার কারণে, জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে আজকে তারেক জিয়া ক্ষমতায় এসেছে। এবং সেটা কি, যে ষড়যন্ত্র করে, বিদেশি এবং দেশি ষড়যন্ত্র করে গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত একটি সরকার, শেখ হাসিনা সরকারকে উত্থান করা হয়েছে। এটাকে
মিডিয়াতে কিছু লোক প্রতারিত হয়ে তারা বলছে এটা বিপ্লব বা অভ্যুত্থান। এটা অভ্যুত্থানও না, এটা বিপ্লব না, এটা ষড়যন্ত্র করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল। সেই ষড়যন্ত্র কি আমরা সবাই জানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে আমেরিকার একটি এজেন্সি ইউএসএইড থেকে এক বছরে 2024-এ $29 মিলিয়ন গিয়েছে বাংলাদেশে। এছাড়া ওই সময়ে ওই এজেন্সি থেকে ইন্ডিয়ার মাধ্যমে গেছে 21 মিলিয়ন। তো এই দুটো যদি কম্বাইন করি $50 মিলিয়ন গিয়েছিল বাংলাদেশে একটি এজেন্সির মাধ্যমে, ইউএস এর একটি এজেন্সির মাধ্যমে। এছাড়া আরো দুটো এজেন্সি এই শেখ হাসিনাকে সরানোর জন্য ফলস ন্যারেটিভ তৈরি করে তারা অংশগ্রহণ করেছিল। তার মধ্যে একটা ডিপ স্টেট আর একটা হলো কি বলে IRI। তো এই এতগুলো টাকা, এছাড়াও আমি মিডিয়াতে শুনেছি গত 16 বছরে প্রায় $200 মিলিয়ন ক্যাশ বাংলাদেশে ইনভেস্ট করা হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। তো এই যে টাকাগুলো, এগুলো কোথায় গেছে? এগুলো তো আকাশেও যায় না, বঙ্গোপসাগরেও যায় না, এগুলো বাংলাদেশের মানুষের পকেটে গেছে। তারা কারা? তারা হলো মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রকারী, জামাত, শিবির, এমনকি বিএনপি, বুদ্ধিজীবী, মিলিটারি, সমাজের সর্বস্তরের কাছে এই টাকাগুলো খেয়েছে এবং এই টাকা দিয়ে হায়ার করা হয়েছে সন্ত্রাসীদেরকে, টোকাইদেরকে এবং আরো যারা, যেমন মিলিটারি, পুলিশের, এগুলো অভিযোগ, আমার কাছে প্রমাণ নেই। তো পয়েন্ট ইজ দ্যাট এটা যে গত বছর জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটেছিল এটা কোনো বিপ্লব না, এটা কোনো গণ অভ্যুত্থান না, এটা ছিল একটা ষড়যন্ত্র করে ফলস ন্যারেটিভ তৈরি করে মানুষকে প্রতারণা করে একটা সন্ত্রাসী ঘটনা। তো সেই ঘটনার পরে এই সরকার এসেছে, ইলেকশনটা হয়ে গেল 12 তারিখে। সেটা আমি মনে করি দ্যাট ওয়াজ এ ডক্টরাইন অফ নেসেসিটি। যে অবস্থা ইউনূস সরকার সৃষ্টি করেছিল, শেখ হাসিনা বাংলাদেশকে রেখে গেছিল উন্নয়নের রোল মডেল, সেইটাকে ইউনূস ক্ষমতায় এসে 18 মাসে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ কিন্তু একটা আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, যে স্ট্রেংথ, সেটা কোনোটাই নাই। এখন রয়েছে একটা স্কেলিটন। ইউনূস ক্ষমতায় এসে কি করেছে? দুর্নীতি করেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করেছে, বাংলাদেশকে একটা মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সমস্ত সন্ত্রাসীদেরকে সে পৃষ্ঠপোষকতা দিয়েছে, ব্যক্তিগতভাবে, সরকারিভাবে। তো এগুলো করে তারপরে মহিলাদের, আমি বিদেশে থাকি, বাংলাদেশে যখন যেতাম মহিলারা মধ্যরাত্রে ঢাকা শহরে চলাফেরা করতো, আমি নিজে দেখেছি। সেই মহিলারা দিনের বেলায় তো দূরের কথা, তারা নিজের ঘরেও কখনো তারা সেই সুরক্ষিত ছিল না, তারা ভিকটিম হয়েছিল রেপ এবং অন্যান্য কাজে। তো এই সমস্ত, আমি শেষ করছি, এই সমস্ত ঘটনা আমরা যদি অ্যানালাইসিস করি, তো বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখান থেকে একমাত্র মানে জামাতেরা ক্ষমতায় আসার জন্য তারা সমস্ত ব্যবস্থা করেছিল এবং এটার মাস্টার মাইন্ড ছিল ইউনূস। ইউনূস চেয়েছিল জামাতিদেরকে ক্ষমতায় বসিয়ে সে প্রেসিডেন্ট হবে অথবা সে হয়তো তার টার্ম শেষ করবে। কিন্তু সেইটাকে ঠেকানোর জন্য 12 তারিখে যে ইলেকশন হয়েছিল, দ্যাট ওয়াজ এ ডক্টরাইন অফ নেসেসিটি, এবং সেইটার জন্য মন্দের ভালো হিসাবে তারেক জিয়াকে ক্ষমতায় এনেছে। তো এই হলো তারেক জিয়ার ক্ষমতায় আসার মানে ইতিহাস। তো আমরা যদি মানে বেনিফিট অফ ডাউটও দেই, এবং দিতে হবে কারণ এখনই সে ক্ষমতায়, আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি আমেরিকা এবং ভারতের সহযোগিতায় সে ক্ষমতায় এসেছে এবং একটা ইলেকশন হয়ে গেল। যদিও ভারতের সবসময় দাবি ছিল, আওয়ামী লীগের দাবি ছিল, শেখ হাসিনার দাবি ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যান করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা উইথড্র করে আওয়ামী লীগকে ইলেকশনে করার সুযোগ দিতে হবে। তো সেটা যখন হলো না, ফাইনালি যখন 12 তারিখ ইলেকশন হলো, তখন জামাতকে ঠেকানোর জন্য, জামাতের উত্থান বন্ধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, বিএনপি তো আছে, সবাই মিলে ভোট দিয়ে তারেক জিয়াকে ক্ষমতায় এনেছে। তারেক জিয়াকে এটা কখনো ভুলতে হবে না। সে যদি ভুলে যে সে ক্ষমতায় এসেছে একা
বিএনপির সমর্থনে, তাহলে সে আহম্মকের সঙ্গে বাস করবে। সে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সকল শক্তি, তারা যে যেখানে পারে। প্রথমত আওয়ামী লীগ বলেছিল ভোট বর্জন করা, ভোট বর্জন হয়েছে, যার ফলে টিআইবি এন্ড আদার্স বলেছে যে 26% ফলস ভোট রিগিং হওয়ার পরেও তারা এটাকে অঙ্ক কষে 59-এর উপরে তুলতে পারে না, কিন্তু আসল ভোট হয়েছে মেবি 30% বা সামথিং লাইক দ্যাট। তো এই যে তারেক জিয়া এত মেজরিটি পেল, বা কাগজ কলমে দেখানো হয়েছে 59% লোকে ভোট দিয়েছে, এটা তো আসল ঘটনা না। আসল ঘটনা হলো জামাতকে ঠেকানোর জন্য, ইউনূসের মতো একটি দুর্নীতিবাজ সরকারকে ঠেকানোর জন্য তাদেরকে ক্ষমতা আনা হয়েছে। তো ক্ষমতায় এসে তারা যদি সত্যিকারেই যে চুক্তি তারা করেছে, যে কথা ইলেকশনের আগে বলেছে যে তারা ক্ষমতায় আসলে 72-এর সংবিধান তারা মানবে, তারা প্রমাণ করেছে যে তারা মানে, তারা ইয়েতে জাতীয় কি বলে রিফর্ম ইয়েতে শপথ নেয় নাই, এর জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর যে সমস্ত গুডউইল জেস্টার দেখাচ্ছেন, ভালো কথা, কিন্তু আসল যে ঘটনা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারেক জিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা তুলে যদি তাকে রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়, নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাহলে কি হবে? যে কারণে যে ইয়েতে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, ইউনূসকে কিন্তু ওই জন্য ক্ষমতায় বসানো হয়েছিল যে সে হিউম্যান রাইটস ভায়োলেটর না, সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সে যখন করে নাই, তাকে ক্ষমতার থেকে সরানো হয়েছে। অর্থাৎ বিদেশি শক্তি তারা যাকে সমর্থন করেছিল তারা সমর্থন উল্টো করেছে। তারেক জিয়াও যদি তার সেই প্রতিশ্রুতি ভায়োলেট করে, সেগুলো যদি বাস্তবায়িত না করে, অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি উল্টো না করে, আওয়ামী লীগকে যদি রাজনীতি করার সুযোগ না দেয়, এবং 72-এর সংবিধানের প্রতি যদি তারা অঙ্গীকারবদ্ধ না হয় বা সেগুলো বাস্তবায়িত করে, সে যদি না করে, তাহলে তারেক জিয়ার ভাগ্য ইউনূসের মতোই হবে। আমি থামছি।